আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের বাবারা যে জীবনটা অনেক কষ্ট করে কাটিয়েছেন, আমাদের জীবনটাও কি ঠিক সেদিকেই এগোচ্ছে? আর আমাদের সন্তানদের ভবিষ্যৎ? এই যে একটা চক্র, জেনারেশনের পর জেনারেশন ধরে শুধু স্ট্রাগল করে যাওয়া, এটা কি চলতেই থাকবে? মাস শুরু হয় একরাশ আশা নিয়ে, কিন্তু শেষ হতে না হতেই পকেট খালি। এই যে একটা সাইকেল, বেতন আসলো, সব খরচ হয়ে গেল, আবার পরের মাসের অপেক্ষা। এখান থেকে বের হওয়ার কি আসলেই কোনো রাস্তা আছে? অনেকেই হয়তো ভাবেন এটাই তো জীবন, এটাই বাস্তবতা। কিন্তু আজকের এই আলোচনায় আমরা দেখব এটা আসলে কোনো বাস্তবতা না, এটা একটা নিখুঁতভাবে ডিজাইন করা ফাঁদ। অর্থনীতিবিদরা এই ফাঁদটার একটা নামও দিয়েছেন, মিডল ক্লাস ট্র্যাপ। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের একটা গবেষণায় খুব ইন্টারেস্টিং একটা জিনিস বেরিয়ে এসেছে। তারা বলছে মধ্যবিত্তের আয় যখন বাড়ে, তাদের আর্থিক অতৃপ্তি কিন্তু কমে না, বরং উল্টো আরও বাড়ে। কারণটা কি? কারণ আয় বাড়ার সাথে সাথেই তাদের খরচ আর অন্যদের সাথে সামাজিক তুলনাও পাল্লা দিয়ে বাড়তে থাকে। ফলাফল, তারা না পারে ধনী হতে, না থাকে গরিব, শুধু মাঝখানে আটকে থাকে বছরের পর বছর। আর বাংলাদেশে এই ছবিটা যে কতটা সত্যি তার প্রমাণ দেখুন এই পরিসংখ্যানে। এটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডেটা। কি বলছে জানেন? আমাদের দেশের মধ্যবিত্তের আয়ের প্রায় 92 থেকে 95% কিন্তু খরচ হয়ে যায়। মানে সেভিংস হচ্ছে মাত্র 5 থেকে 8%। ভাবা যায় ব্যাপারটা? মানে 100 টাকা আয় করলে মাসের শেষে হাতে থাকছে বড়জোর 8 টাকা। তো প্রশ্ন হলো, এমনটা কেন হচ্ছে? এর পেছনে আছে আসলে আমাদেরই 3টা অভ্যাস, যা আমাদের অজান্তেই এই ফাঁদে আটকে ফেলছে। চলুন তাহলে সেই অভ্যাসগুলো নিয়ে কথা বলা যাক, একটা একটা করে। আমাদের প্রথম অভ্যাসটা হলো আয় বাড়ার সাথে সাথে জীবনযাত্রার খরচ বাড়িয়ে ফেলা। এটা আমাদের কাছে এতটাই নর্মাল একটা ব্যাপার হয়ে গেছে যে আমরা বুঝতেই পারি না এটাই ওই ফাঁদের প্রথম ধাপ। এই জিনিসটাকে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন। মানে হলো বেতন বা আয় বাড়ল, আর সাথে সাথেই আমাদের জীবনযাত্রার মান উন্নত করার একটা ইচ্ছা জাগল। এই ইচ্ছাটাই আমাদের আর্থিক স্বাধীনতার স্বপ্নটাকে পেছন থেকে টেনে ধরে। ঢাকার একজন চাকরিজীবীর এই উদাহরণটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, যখন তার বেতন ছিল 15,000 টাকা, সে মেসে থাকত, যাতায়াতের জন্য রিক্সা ব্যবহার করত, আর এত কিছুর পরেও মাস শেষে কিন্তু 2-3 হাজার টাকা জমাতে পারত। কয়েক বছর পর তার বেতন বেড়ে হল 35,000 টাকা। বাহ, দারুণ ব্যাপার! এখন সে একটা ভালো ফ্ল্যাটে থাকে, যাতায়াতের জন্য উবার ব্যবহার করে, উইকেন্ডে বন্ধুদের নিয়ে ভালো রেস্টুরেন্টে যায়। কিন্তু মাস শেষে তার সেভিংস কত? শূন্য। মানে বেতন ডাবল হয়ে গেল, কিন্তু সঞ্চয় বাড়ার বদলে উল্টো হাওয়া হয়ে গেল। এটাই হলো লাইফস্টাইল ইনফ্লেশনের বাস্তব চিত্র। বিহেভিয়ারাল ইকোনমিক্স এই বিষয়টাকে বলা হয় হেডোনিক অ্যাডাপ্টেশন। এর মূল কথাটা খুব সিম্পল। মানুষ যত বেশি পায়, তার চাহিদা তত বাড়তে থাকে। আমাদের নতুন জীবনযাত্রা মানে ধরুন নতুন গাড়ি বা দামি ফোন, এগুলো খুব তাড়াতাড়ি আমাদের কাছে সাধারণ বা নর্মাল মনে হতে শুরু করে। আর ঠিক তখনই আমরা আরও ভালো কিছুর পেছনে দৌড়ানো শুরু করি। তাহলে এই চক্র থেকে বের হওয়ার উপায়টা কি? একটা খুব সহজ নিয়ম আছে, নাম 50% রোল। মানে পরের বার যখনই স্যালারি বাড়বে বা ইনক্রিমেন্ট হবে, বাড়তি আয়ের অন্তত অর্ধেক মানে 50% সাথে সাথে ইনভেস্ট করে ফেলতে হবে। আর বাকি 50% দিয়ে অবশ্যই লাইফস্টাইল আপগ্রেড করুন, ভালো থাকুন। এতে কি হবে? বর্তমানও ভালো থাকবে, আবার বিনিয়োগের কারণে ভবিষ্যৎটাও সুরক্ষিত হবে। একটা পারফেক্ট ব্যালেন্স, তাই না? এবার চলুন কথা বলি আমাদের দ্বিতীয় অভ্যাসটা নিয়ে। এটা শুনতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এটা মধ্যবিত্তের সবচেয়ে বড় আর্থিক ভুলগুলোর একটা। আর সেটা হলো দায়কে সম্পদ মনে করার ভ্রিভ্রম। রবার্ট কিওসাকি তার বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেন, মধ্যবিত্তরা সারা জীবন লায়াবিলিটি বা দায় কেনে আর মনে মনে ভাবে যে তারা অ্যাসেট বা সম্পদ কিনছে। অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে পার্থক্যটা আসলে খুবই সহজ। অ্যাসেট বা সম্পদ হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, আর অন্যদিকে লায়াবিলিটি বা দায় হলো ঠিক তার উল্টোটা, যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। যেমন ধরুন, ইএমআইতে কেনা লেটেস্ট মডেলের একটা স্মার্টফোন বা শখের গাড়ি, এগুলো দেখতে হয়তো সম্পদের মতনই লাগে, কিন্তু আসলে এগুলো এক একটা বড় দায়। আর এই ভুলের পেছনে এখন সবচেয়ে বড় ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়া আর আমাদের চারপাশের সামাজিক চাপ। এই জিনিসটাকে বলা হয় স্ট্যাটাস কনজাম্পশন। লোকে কি বলবে, এই ছোট্ট একটা প্রশ্নই কিন্তু আমাদের দিয়ে এমন সব জিনিস কেনায় যা আমাদের হয়তো কোনো দরকারই নেই, শুধু অন্যদের দেখানোর জন্য।
আর এর দামটা আমরা শুধু টাকা দিয়ে দেই না, আমাদের সুন্দর ভবিষ্যৎ দিয়েও শোধ করি। চলুন একটা ছোট্ট হিসাব দেখি। ধরুন ৮০,০০০ টাকা দিয়ে একটা নতুন স্মার্টফোন কেনা হলো, যার জন্য প্রতি মাসে ইএমআই দিতে হচ্ছে ৪,০০০ টাকা। ২ বছর মানে ২৪ মাস পর ওই ফোনটার জন্য মোট পকেট থেকে যাবে ৯৬,০০০ টাকা। কিন্তু আসল ছেলাটা দেখুন এখন। এই ৯৬,০০০ টাকা যদি ফোন না কিনে কোনো ভালো জায়গায় ইনভেস্ট করা হতো, তাহলে ১০ বছর পর ১২% রিটার্ন পেলেও এর মূল্য দাঁড়াতো প্রায় ২,৪৯,০০০ টাকা। মানে একটা ফোনের শখের পেছনে প্রায় ১.৫ লক্ষ টাকার ভবিষ্যৎ সুযোগ হারিয়ে গেল। এটাই হলো অপরচুনিটি কস্ট। তাহলে সমাধানটা কি? খুবই সহজ একটা ফিল্টার। যে কোনো বড় কিছু কেনার আগে জাস্ট নিজেকে একটা প্রশ্ন করতে হবে, আচ্ছা, এই জিনিসটা কি আমার পকেটে টাকা আনবে নাকি পকেট থেকে টাকা বের করে নিয়ে যাবে? উত্তরটা যদি হয় বের করে নিয়ে যাবে, ব্যাস ওই কেনাকাটা থেকে সোজা উল্টো দিকে হাঁটা দিন। বিশ্বাস করুন, আপনার ভবিষ্যৎ এর জন্য আপনাকে ধন্যবাদ দেবে। এবার আসি তৃতীয় এবং আমার মতে সবচেয়ে বিপজ্জনক অভ্যাসে, আর সেটা হলো শুধুমাত্র একটা আয়ের উৎসের ওপর ভরসা করে বসে থাকা। এই চারটা একবার দেখুন। ধনী ব্যক্তিদের আয়ের উৎস থাকে গড়ে ৭টা, আর অন্যদিকে সাধারণ মানুষের সম্বল মাত্র একটা। সেটা হতে পারে চাকরি বা কোনো ব্যবসা। এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার না। ধনীরা অর্থনৈতিক নিরাপত্তার মূল সূত্রটা জানে, আর সেটা হলো একটা দরজা বন্ধ হয়ে গেলেও যেন বাকি ৬টা দরজা খোলা থাকে। বিভিন্ন গবেষণায় এটাই বলছে যে যারা শুধু একটা আয়ের উপর নির্ভরশীল, তারা যে কোনো আর্থিক ধাক্কায় সবচেয়ে বেশি বিপদে পড়ে। কোভিড-১৯-এর সময় আমরা এর ভয়ঙ্কর বাস্তবতা তো নিজেদের চোখেই দেখেছি। হাজার হাজার মানুষ চাকরি হারিয়ে বুকুলমণ্ডল এক রাতের মধ্যে অসহায় হয়ে পড়েছিল। কারণ তাদের আয়ের দ্বিতীয় কোনো পথ খোলা ছিল না। কিন্তু অন্যদিকে যাদের ছোটখাটো হলেও আয়ের দ্বিতীয় কোনো উৎস ছিল, তারা কিন্তু সেই কঠিন সময়টা ঠিকই পার করতে পেরেছে। এর সমাধান হলো খুব ছোট করে হলেও শুরু করা। মাসে মাত্র ৫,০০০ টাকার একটা দ্বিতীয় আয়ও কিন্তু একটা বিশাল বড় সেফটি নেট বা আর্থিক সুরক্ষা দিতে পারে। সময়ের সাথে সাথে এই ছোট শুরুটাই একসময় বড় কিছুতে পরিণত হতে পারে, আর তখন আপনার একমাত্র অবলম্বন চাকরিটা চলে গেলেও ভেঙে পড়তে হবে না। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই অদৃশ্য ফাঁদ বা চক্র থেকে বের হওয়ার উপায়টা কি? উপায়টা কিন্তু মোটেও কঠিন কিছু না। উপায় হলো যে ৩টি অভ্যাস আমাদের আটকে রেখেছে, সেগুলোকে সচেতনভাবে বদলে ফেলা। এই ফাঁদ থেকে মুক্তির প্ল্যানটা একদম সহজ। মাত্র ৩টা ধাপ। ১ নম্বর, লাইফস্টাইল ইনফ্লেশনকে কন্ট্রোল করতে হবে। ২ নম্বর, দায় কেনা বন্ধ করে সত্যিকারের সম্পদ কিনতে হবে। এবং ৩ নম্বর, একাধিক আয়ের উৎস তৈরির জন্য আজ থেকে কাজ শুরু করতে হবে। সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি। এই যে মিডল ক্লাস ট্র্যাপ, এটা কিন্তু কোনো ভাগ্য বা নিয়তি নয়। এটা পুরোপুরি আমাদের কিছু অভ্যাসের ফল। আর সবচেয়ে ভালো খবরটা হলো যে কোনো অভ্যাসে কিন্তু বদলানো সম্ভব। আর্থিক নিয়ন্ত্রণের শুরুটা হয় শুধু নিজের সিদ্ধান্তগুলো সম্পর্কে একটু সচেতন হওয়ার মাধ্যমে। পবিত্র কোরআনের সূরা আন-নাজমে একটি আয়াত আছে যেখানে বলা হয়েছে, আর মানুষের জন্য তাই রয়েছে যা সে চেষ্টা করে। এই অদৃশ্য ফাঁদ থেকে বের হওয়ার সেই চেষ্টাটা না হয় আজ থেকেই শুরু করা যাক।